ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের একটি ছোট গল্প, সুবোধ ঘোষের লেখা বহুরূপী। তো চলো শুরু করার আগে আমরা একটু জেনে নিই গল্পের উৎস কোথা থেকে গল্পটি নেওয়া। বহুরূপী এই ছোট গল্পটি তার গল্প সমগ্র গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। এই খণ্ডে সুবোধ ঘোষ মোট 50টি গল্প সংকলিত করেছেন। এটি 1994 খ্রিস্টাব্দের জুন মাসে প্রকাশিত হয়েছিল আনন্দ পাবলিশার্স থেকে। গল্পটি পাঠের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ দুর্বোধ্য শব্দগুলোর ব্যাখ্যা সহ আমরা এগিয়ে যাব লাইন বাই লাইন ধরে ধরে। তোমরা সুবিধার্থে বইটার পাতাটি খুলে নেবে। 74 পাতায় এই গল্পটি আছে। তো আমি গল্পটি পড়ছি, মন দিয়ে শোনো। বহুরূপী, সুবোধ ঘোষ। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। আসলে গল্পটির মধ্যে হরিদাই প্রধান চরিত্র। তিনি একজন বহুরূপী। তা বহুরূপী কি সে সম্পর্কে আমাদের একটু আগে জেনে নেওয়া দরকার। বহু রূপ ধারণ করে জীবিকা নির্বাহ করা যার কাজ, বিভিন্ন রকম রূপ ধারণের মধ্য দিয়ে মানুষকে আনন্দ দেওয়া, এটাই ছিল তার পেশা। এই পেশায় তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রূপ ধারণ করেছেন। কখনো পাগল, কখনো বাইজি, কখনো বাউল, কাপালিক, কাবুলিওয়ালা, আবার কখনো কেতাদুরস্ত ফিরিঙ্গি, গ্রামীণ সাহেব, পুলিশ অথবা বিরাগী। যেভাবে বললাম এইভাবেই তার সাজের কথা তোমাদের পাঠ্যগ্রন্থে আছে। তো আমি এই ব্যক্তিটির সাজের মধ্য দিয়ে কিভাবে মানুষকে বিনোদন করতেন তা তো টেক্সট পাঠের মধ্য দিয়ে আমরা পাব, কিন্তু গল্পটি একটি পর্বের মধ্যে শেষ করা সম্ভব নয়। তাই একাধিক পর্ব হলেও যতটা কম পর্বে শেষ করা যায় আমি সে চেষ্টা করব। তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমি অনুরোধ করব। গল্পটির প্রত্যেকটা পর্ব দেখবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগবে। লাইক শেয়ারের পাশাপাশি এই কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি এবারে গল্পটির সংক্ষিপ্ত পরিসরে যে কাহিনী তুলে ধরা হয়েছে তা একটু বলি। বিরাগী বা এই বহুরূপী মানুষটি কিন্তু খুবই দরিদ্র। তার যা ইনকাম হয় সপ্তাহে একদিন বার হয়ে, তাতে তার সপ্তাহ চলে না। তার অন্য কাজ করবার ইচ্ছাও নেই। বাঁধা ধরা কাজের মধ্যে থেকে যে বাধ্যবাধকতা, তার থেকে তার কাছে মনে হয় স্বাধীন জীবনযাপনের এই চলায় তার বড় আনন্দ। আর সেই সঙ্গে সঙ্গে তার ঘরের ছোট্ট খুপড়িতেই আড্ডার ঠেক। কখনো কখনো তার সেই আড্ডায় এসে হাজির হয় তার বন্ধু বা তার প্রিয়জনেরা, যেমন অনাদিবাবু, যেমন ভবতোষবাবু। তারা হরিদা এতটাই হতদরিদ্র অবস্থা যে তিনি জল ফোটানোর জন্য যেটুকু আগুনের প্রয়োজন হয় সেটুকু জোগাড় করতে পারেন। বাদবাকি চা করবার জন্যেও চা, চিনি, দুধ এই ভবতোষ অনাদিবাবুরাই নিয়ে আসেন। আড্ডার থেকে মাঝে মাঝে উঠে আসে এই সমস্ত নানান কথা। কখনো তার বহুরূপী সাজের বিবরণ, কখনো বহুরূপী সাজের মধ্য দিয়ে কোথায় কোন দেখা ঘটনা কিভাবে তাদের মনোরঞ্জন করে তার বিবরণ। এইভাবেই আমরা বহুরূপী গল্পের মুখ্য চরিত্র হিসাবে বিরাগী হরিদার জীবনের কাহিনীকেই এই গল্পের উপজীব্য করে তোলা হয়েছে। তাই কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাই মূল গল্পের লাইন ধরে আলোচনায়। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? অর্থাৎ ওই অনাদি বা ভবতোষ তারাই জিজ্ঞাসা করে, সেই সঙ্গে গল্পকথক উনানের মুখে ফু দিয়ে আর অনেক
ধোয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? জগদীশবাবু অভিজাত ধনী এক ব্যক্তি, তিনি কি কাজ করেছেন তা এই গল্পের পরেই সেটা আসছে। দেখো, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বাকে। অর্থাৎ তিনি সাধারণ মানুষ, গরিব মানুষ, তার পক্ষে বড় মানুষের খবর নেওয়াও ঠিক নয়, যেন ব্যাপারটা আদার ব্যাপারই, জাহাজের খবর রাখার কি প্রয়োজন আছে। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। গল্পকথক বলছেন 7 দিন হলো জগদীশবাবুর বাড়িতে এসে এক সন্ন্যাসী ছিলেন, খুব উঁচু দরের সন্ন্যাসী, অর্থাৎ তার অনেক কদর আছে, নাম আছে, ডাক আছে। হিমালয়ের গুহাতে থাকেন। হিমালয় ভারতের উত্তর প্রান্তে, নেপাল সীমান্তে হিমালয় যে পর্বতমালা, তারই কোনো এক গুহায় এই সন্ন্যাসী থাকেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান। হরিতকি আমরা জানি ত্রিফলার একটি অন্যতম ফল, বয়রা, আমলকি আর এই হরিতকি। তো এই হরিতকি ঔষধি গুণ এর অনেক, এর রস সেবনের মধ্য দিয়ে অনেক রোগ ব্যাধিও দূর করবার ব্যাপার আছে। তো যাই হোক, সেই হরিতকি একটা মাত্র সারা বছরে খেয়ে থাকেন, আর তাই খেয়ে তিনি বেঁচে থাকেন, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। এসব শুনে হরিদার মাথা ঘুরে যায়। তার তো অভাব অনটন, যদি সাক্ষাৎ মিলত এই সন্ন্যাসীর সঙ্গে তাহলে তার জীবন ধন্য হয়ে যেত, অর্থাৎ আয় ইনকাম করবার আর ব্যাপার তার থাকতো না। এই সামান্য খাবারেই তার যে কষ্ট ভোগ করতে হয় সংসারে, সেই জায়গায় এই একটি আমলকি খেয়ে যদি সারা বছর কাটানো যায় আর এত দীর্ঘ আয়ু যদি পাওয়া যায়, তাহলে হরিদার জীবন বর্তে যেত। হরিদাও তাই বলছে, সন্ন্যাসী কি এখনো আছেন? অর্থাৎ তার কৌতূহল কিন্তু এই কারণেই যে তার সঙ্গে সাক্ষাৎ করবেন, আর এই সূত্রটা কি, ফর্মুলাটা কি বা রহস্যটা কি তা তিনি জেনে নেবেন। গল্পকথক বলছেন যে না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। অর্থাৎ এই পায়ের ধুলো নেওয়া মানে তার স্নেহভাজন হয়ে যাওয়া, তার কাছ থেকে গল্প কথার মধ্য দিয়ে জেনে নেওয়া কিভাবে এই রহস্য উন্মোচন করে নিজের জীবনকে বাঁচিয়ে রাখা যায়। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। অর্থাৎ সন্ন্যাসী এমন একজন মানুষ ছিলেন যে তিনি কাউকে তার পায়ের ধুলো দিতে চান না। হরিদা, কেন? তার ব্যাখ্যা দিতে গিয়ে গল্পকথক বলছেন, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। অর্থাৎ তিনি এতটাই পায়ের ধুলো টুলো দেওয়ার বিপক্ষে ছিলেন যে জগদীশবাবুর বাড়িতে থাকলেও তাকে পর্যন্ত পায়ের ধুলো দিতে তিনি অস্বীকৃত হন। কিন্তু সুযোগ সন্ধানী জগদীশবাবু সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন তার পায়ে খড়ম পরাতে গিয়ে, এবং সেখানেই তার পায়ের ধুলো নেওয়া। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হরিদা শুনে সব বলছেন যে একটা বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে এটাও একটা ব্যাপার যে সন্ন্যাসীকে বিদায় জানানোর সময় জগদীশবাবু একটা 100 টাকার নোট জোর করেই তার ঝোলার মধ্যে ফেলে দিয়েছিল। সন্ন্যাসীর সঙ্গে যে ঝোলা ছিল তার মধ্যে রেখে দেওয়া। সন্ন্যাসী হাসলেন এবং চলে গেলেন যে এই টাকায় আমার কোনো প্রয়োজন ছিল না, তবু দিচ্ছ, থাক, রাখি, এরকম একটা ব্যাপার। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। গল্প শুনে হরিদা একটু গম্ভীর হয়ে গেলেন, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার কোনো কান নেই। অর্থাৎ হরিদা কিছুটা উদাসীন হয়ে যান। হরিদা ভাবতে থাকেন যে এই যে মনমারা হয়ে কিছুটা তার অবস্থান, অর্থাৎ উদাসীনতার কারণ হচ্ছে এই সন্ন্যাসী সম্পর্কে তার একটা
অন্য ভাবনা চিন্তা। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে, অর্থাৎ হরিদা যে সকালবেলায় বা সন্ধ্যাবেলায় তার উনান ঘর সঙ্গী সেই ঘর উনানের আর কাজে ব্যস্ত। গনগনে আগুন জ্বলছে, আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। অর্থাৎ তিনি ভাত রান্না করবেন, তার জন্য যে হাঁড়ি চাপিয়ে জল ফোটাচ্ছিলেন সেটাকে নামিয়ে রেখে দিয়ে কিছুটা চায়ের বন্দোবস্ত করতে ব্যস্ত হয়ে পড়লেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, অর্থাৎ হরিদা এই ঘরেই সারাক্ষণই ব্যস্ত থাকেন, নিজেকে ব্যস্ত রাখেন। আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর, চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। আমরা চারজন বলতে অনাদিবাবু, ভবতোষবাবু, হরিদা আর গল্পকথক, তাদের এই চারজনের কথা বলা হয়েছে। হরিদা ছাড়া বাকিরা অতিথি অভ্যাগত, তারা বাইরে থেকে আসেন, তারা এলেই সঙ্গে করে নিয়ে আসেন এই চা চিনি দুধ প্রভৃতি। হরিদা উনানে আগুনের আঁচে জল ফুটিয়ে দেন, অর্থাৎ তারপরে ওই চা তারা পান করেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে এর পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। খুব সুন্দর একটা কথা, কি বলা হচ্ছে না, অভাব, সেই অভাব তিনি মেনে নিতে পারেন কখন? তার এই একঘেয়ে দারিদ্র্যের সঙ্গে আপোষ করে নিয়ে। কিন্তু তিনি একঘেয়ে কাজ করে বাধ্য হয়ে কোনো সরকারি কাজ করবেন তা তার ধাতে নেই, সেটাই তিনি বলতে গিয়ে কথা বলছেন। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। এরপরে দেখো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করে তাতেই তার ভাতের হাঁড়ি এর দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। এই প্যারার মধ্যে যেটুকু বলা হচ্ছে তাতে দেখা যাচ্ছে তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের কথা তুলে ধরা হয়েছে। এখানে হরিদার জীবনে নানান যে পেশা, মানে বহুরূপী সাজা, সেই সাজার কথা এবং তার সঙ্গে সঙ্গে তার রোজগারের কথাকে তুলে ধরা হয়েছে। তিনি বিভিন্ন ছদ্মবেশ, অপরূপ সাজের মধ্য দিয়ে, অপরূপ পুল্লিঙ্গবাচক পদ, তার এই সুন্দর সাজের মধ্য দিয়ে যে মানুষকে বিনোদন দিয়ে থাকেন, তার মধ্য দিয়েই তার আয় ইনকাম হয়ে থাকে। যারা তাকে চিনতে পারেন তারা এক আনা দু আনা বকশিস দেয়। এক আনা সাধারণভাবে আমরা 6 পয়সাকে বলে থাকি, তা অতীতে এই 6 পয়সার হিসাব 5 পয়সা এবং 1 পয়সা যোগ করে হতো, এবং 2 আনা অর্থাৎ এইভাবেই তার 2 গুণিতকে হিসাবে 12 পয়সাকে বোঝানো হয়ে থাকে। কিন্তু এইসব পয়সা আজ অচল, এর ব্যবহারও তেমন নেই বললেই চলে। সেখানে দেখা যাচ্ছে যে দিনের শেষে তার একটা মোটামুটিভাবে কিছুটা ইনকাম হতো, যা দিয়ে তাকে সারা সপ্তাহ চলতে হতো। এরপরে চলে আসছি, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। এখান থেকেই শুরু হচ্ছে তার সাজের বিবরণ। একটা উন্মাদ পাগল, অর্থাৎ বহুরূপী সাজের প্রথম সাজটি ছিল কি না, উন্মাদ পাগল।
তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, যেমনটা আমরা পাগল টাগল মানুষগুলোর মধ্যে দেখে থাকি। মস্তিষ্ক বিকৃতি ঘটলে, হিতাহিত জ্ঞান বোধ বুদ্ধি শূন্য হলে তারা যেমনভাবে চলে পথে ঘাটে, তাদের মতন করেই যেন তিনি পরখ করে এটাকে নিজের সঙ্গে মানিয়ে সাজ সেজেছেন। তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল অর্থাৎ রক্তিম বর্ণ, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। দেখো, মজাদার ব্যাপার হচ্ছে যে তিনি এই যে সাজ সেজেছেন, তা সাজবার জন্য তাকে ভাবতে হয়েছে পাগলের বেশভূষা কেমন হয়ে থাকে। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা। তারা তো জানে না যে এই পাগল না সত্যি পাগল নয়। তারা পাগল ভেবেই বেশভূষা দেখে, আচার আচরণ দেখে, ভাবসাব দেখে তারা সত্যি পাগল ভেবে নিয়ে ভয় পেয়ে যায়। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে, ভাবছে পয়সা দিলে বোধহয় সে চলে যাবে। তারা তো খিদে পেয়েছে, তাই সে পয়সা চাইছে বা খেতে পারছে না, খাবার চাই, সেই জন্যই এরকম আচরণ করছে। একটু পরেই সেই ভুলটা ভেঙে যায়। কখন? বাসের কন্ডাক্টরের কথায়। কি বলছে? একটু পরেই বাসের ড্রাইভার, কন্ডাক্টর নয় ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়। অর্থাৎ নানান রকম মানুষ, যাত্রী, তারা এই আচরণে ক্ষিপ্ত হয়। কেউ সাজের কথা ভেবে যে এত সুন্দর অদ্ভুতভাবে একটা ভালো মানুষ পাগলের সাজ সেজেছে, এটাতেই তাদের আনন্দও হয়। তাই বলা হচ্ছে কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত, অবাক হয়ে যায় এই সাজ দেখে। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। অর্থাৎ খুব সুন্দর পাগল সাজার মধ্য দিয়ে এই যে বিনোদন দেওয়া, এটাকেই বাহবা দিচ্ছে বা ধন্যবাদ জানাচ্ছে। হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখেই একরকম চলে যাচ্ছে। অর্থাৎ হরিদার জীবন কেটে যাচ্ছে এই নানান রূপের মধ্য দিয়ে। যে রূপগুলো আগেই বলা হয়েছে, বাউল, বাইজি, কাপালিক, কাবুলিওয়ালা, সাহেব পুলিশ, এমনকি বিরাগী। তো এইভাবেই তার জীবন অতিবাহিত হচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, অর্থাৎ যা মনকে আকর্ষিত করে। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড। অর্থাৎ হরি মানে হরিদা, তিনি বাইজি সেজে বিনোদনের মাধ্যমে দোকানে দোকানে গিয়ে পয়সা উপার্জন করছে। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়। মোহভঙ্গ মানে আশাহত হওয়া, যে ভেবেছিলাম হয়তো সত্যি সত্যি বাইজি, কিন্তু তা নয়। বাইজির সাথে যে একজন পুরুষ হরিদা, তিনি দোকানে দোকানে যাচ্ছেন, আর যেন বেশ একটু হতাশ্বরে প্রশ্ন করে ওঠে। অর্থাৎ সকলের মনের মধ্যে একটা প্রশ্ন, বাহ কি সুন্দর সাজ সেজেছে, কী করে সম্ভব, এরকমই আর কি একটা ব্যাপার। বাইজি ছদ্মবেশী সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। সংক্ষিপ্ত প্রশ্নে এটা থাকে, বাইজির সাজ সেজে হরিদার কত টাকা ইনকাম হয়েছিল। এমসিকিউ বা এসিকিউতে এই উত্তরটা খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনবে। মোট 8 টাকা 10 আনা। 10 আনা বলতে এই যেমন বলেছিলাম 6 পয়সায় 1 আনা, ঠিক সেই হিসাবে যা হয়। আমরাও দেখেছিলাম একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। ফুল বহনকারী যে সাজি, অর্থাৎ পিতলের হোক প্লাস্টিকের হোক, এবং তার উপরে একটা হাতল কিছুটা বালতির আকারে, তাই এগিয়ে দিচ্ছে দোকানিদের কাছে। সেখানে তারা দক্ষিণা দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপরে ফেলে দেয়। অর্থাৎ তার প্রাপ্য সেখান থেকে পাওয়া হয়ে গেল।
কোনো দিন বাউল, কোনো দিন কাপালিক। বাউল অর্থাৎ সঙ্গীত সাধক, বাউল জীবন, গেরুয়া বসন, পাগড়ি মাথায় এবং গেরুয়া রঙের ধুতিও পরিধান করে তারা বিনোদন দিয়ে থাকে। কাপালিক সন্ন্যাসী, যারা ঈশ্বরের ভক্ত, কালীর ভক্ত, তো তেমন সাজও তার লক্ষ্য করা যায়। কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের মধ্য দিয়ে দেখেছি যে আফগানিস্তানের কাবুল প্রদেশ থেকে আসা সেই কাবুলিওয়ালার কথা যেন চোখে ভেসে ওঠে। তো সেই লম্বা পাঠান পুরুষ কাবুলিওয়ালা সেজে যখন বেরোয় তখন সবার মধ্যেও একটা আলোড়ন সৃষ্টি হয়। কখনো হ্যাট, কোট, প্যান্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, কখনো ফরেনার ব্যক্তির সাজ সেজেও তার মধ্যে একটা কৃতদুরস্ত ভাব লক্ষ্য করা যায় এই টুপি, কোট, প্যান্ট এগুলো পরার মধ্য দিয়ে। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। পুলিশের সাজ সেজেছেন, দয়ালবাবু নামে এক ব্যক্তির লিচু বাগান ছিল, সেখানে তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন। এই লাইনটা দিয়ে 17 সালে 1 নম্বরের একটা প্রশ্ন এসেছিল। পুলিশ সেজে তিনি কোথায় দাঁড়িয়েছিলেন, অথবা দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন কেন? স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টার এনে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। অর্থাৎ মাস্টারমশাই তিনিও বুঝতে পারেননি যে হরিদা তার এই নকল পুলিশ সাজার মধ্য দিয়ে ছাত্রদেরকে ধরে রেখে খবর পাঠিয়ে তাদের অসদাচরণের অর্থাৎ স্কুল পালিয়ে এইভাবে লিচু বাগানে বসে থাকা তা বরদাস্ত করা যাবে না বলে ডেকে আনা। তো যাই হোক, মাস্টারমশাইও তিনি ভিড়মি খেয়ে যান তার সাজ দেখে। পরে অবশ্যই সেটা জানা যায়। পরদিন অবশ্যই স্কুলের মাস্টারমশাইয়ের কাছে জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টারমশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন, বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। অর্থাৎ তিনি বিরক্ত হননি এই ভাওতা দিয়ে টাকা নেওয়ার কারণে, কারণ তিনি তার সাজের তারিফ করছেন যে সত্যিই তাকে পুলিশ অফিসার বলে মনে হয়েছিল। পরদিন অবশ্যই স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি তিনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টারমশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন, বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। এরপর বলছেন, আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটপট করে উঠছে? আসলে ওই জগদীশবাবুর বাড়িতে আমলকি খাওয়া, 1 বছর বেঁচে থাকা, তার বয়স, এসব ভেবেই যেন হরিদার মাথা ঘুরে গেছে। তারপর থেকেই তিনি কেমন মনমারা হয়ে চুপচাপ বসে আনমনে কি যেন একটা ভেবে চলেছেন। ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। অর্থাৎ তার মাথার মধ্যে ওই জগদীশবাবুর বাড়িতে যাওয়ার ভাবনা এসে যায়। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। অর্থাৎ হরিদার এই অনাদিবাবু বা ভবতোষবাবু বা গল্পকথক এদের দেখিয়ে লাভ কি হবে? খুব বেশি হলে একটা সিগারেট বড় জোর তিনি পেতে পারেন, তার বেশি তো কিছু নয়। ফলে তাদের এ খেলা দেখিয়ে লাভ কি? হরিদা তখন বলছেন, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। অর্থাৎ যেমন বিভিন্ন গাইড যখন বিবরণ দিয়ে বুঝিয়ে দেন কোনো ঐতিহাসিক, পৌরাণিক বা বিভিন্ন দর্শনের বস্তু বা সৌধ,
তখন দেখা যায় পাশ থেকে কেউ উকিঝুঁকি মেরে শুনে নেয়, অর্থাৎ গাইডকে পয়সা তাদের দিতে হচ্ছে না, অথচ বিনা পয়সায় তাদের কাছ থেকে কিছু বাড়তি জ্ঞান অর্জন করে নিচ্ছে। ঠিক সেরকমই বন্ধু অনাদি ভবতোষ গল্পকথকদেরকে হরিদা বলছেন, আমি যার বাড়িতে যাব তাকেই দেখাবো, কিন্তু তোমরা সেখানে থাকলে তোমরা বুঝতে পারবে যে আমার সাজটা কিরকম। হরিদা, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। ও, তার আগে জানতে চাইছে কোথায়। হরিদা তার উত্তরে বলছে, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব, বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইরে সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে। ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলাবার মতো রোজগার হয় না। অর্থাৎ হরিদা সপ্তাহে একদিনই বার হন এবং তাতে যা ইনকাম হয় তাই দিয়েই তিনি সারা সপ্তাহ তার সংসার চালান। তাই সেটা যে খুব যৎসামান্য, তাতে খুব কষ্টে সৃষ্টে তার দিন চলে, সেই সব ভেবেই জগদীশবাবুর বাড়ি থেকে একটু মোটা দান তিনি বাগাতে চাইছেন। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, অর্থাৎ যদি দান মারতে হয় এমন দান মারবো যে মোটা টাকা সেখান থেকে কামাই হয়ে যাবে। একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে, অর্থাৎ একদিনের সাজ দিয়ে 1 সপ্তাহ নয় 52 সপ্তাহ সংসার চালানোবার তিনি তো অর্থ তুলে নেবেন। আর 52 সপ্তাহ বাকি সপ্তাহগুলিতে তিনি অন্যান্য জায়গায় যেমন যেমন ভাবে চলতেন তেমন ভাবে চলবেন। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। ধনী হলেই উদার হবেন এমন তো নয়। সমাজের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় যে আমরা বড় লোকদেরকে দেখি, তারা সবাই কিন্তু হাত উদার করে অর্থ ব্যয় করেন না। তা জগদীশবাবু অর্থ সম্পদশালী হতে পারেন, কিন্তু বড় কৃপণ, সে কথা জানানো হচ্ছে হরিদাকে। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী শাস্তি দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়, অর্থাৎ 5টা সিকি, 25 পয়সায় একটা সিকি। তা 4 আনা বলতে 25 পয়সা বুঝি, ওই 30-31 পয়সা হবে 5 আনায়। তো হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। অর্থাৎ তোমরা যদি সত্যি দেখতে চাও তাহলে জগদীশ বাবুর বাড়িতে উপস্থিত থেকো। আমরা বললাম, থাকবো। আমরা কারা? না, এই অনাদিবাবু, ভবতোষবাবু, গল্পকথক, তাদের থাকার আহ্বান করছেন। তারা বলছেন থাকবো। আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যেতেই জগদীশবাবুর কাছে যাব। অর্থাৎ তারা একটা স্পোর্ট খেলাধুলোর আয়োজন করছে, সেখানে টাকা পয়সা লাগবে, সেই জন্য তারা চাঁদা তুলবার জন্য বাবুর বাড়িতে সেই সময় উপস্থিত থাকবেন। আর সে সময়ই গল্প গুজবের মধ্য দিয়ে অপেক্ষায় থাকবেন এই বিরাগী সন্ন্যাসী সাজের বহুরূপীর হরিদার জন্য। এটি ছিল প্রথম একটা পর্ব। এরপরে দ্বিতীয় তৃতীয় পাঠ্যে যেভাবে আছে সেইভাবে আমি আসবো পরের ভিডিওর মধ্যে দিয়ে। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি একটু বড় হলেও তোমরা দেখো, পরের ভিডিওগুলো এত বড় হবে না। আর ভালো লাগলে অবশ্যই প্রথমেই যে কথাটা বলেছি, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। নতুন ইউটিউবার হিসাবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। ধন্যবাদ।